ভেবেছিলাম এই বছরের মধ্যে ওই কৈলাসপুর যদি আমি দখল করে নিতে পারি তাহলে দেবী কংসাবতীর মন্দির সেখানে করব। আর এই বছরেই আমি কাল নিশি অমাবস্যায় সেই মন্দির উদ্বোধন করব। কিন্তু কোথায় কি? আপনি এতদিন ধরে চেষ্টা করার পরেও যখন দেখলেন ওই রাজ্য আপনার হাতে আসার নয়, তাহলে সব অবাস্তব চিন্তা মাথায় আনেন কেন? ওই ভোলা যতদিন আছে আপনি কৈলাসপুর কেন, কৈলাসপুরের এক মুঠো মাটিও নিজের নামে করতে পারবেন না। এ কথা কি আপনি এখনো বুঝতে পারছেন না? পারছি, খুব পারছি, কিন্তু কিছুতেই মনকে যে মানাতে পারছি না। আমি দেবী কংসাবতীর কাছে সংকল্প করেছিলাম ওই রাজ্য তাকে অর্পণ করব। অমন সংকল্প করা কেন যা আপনি রাখতে পারবেন না? সংকল্প করার আগে আপনার তো কৈলাসপুর সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল, তাই না? চুপ বেয়াদব! তুই আবার আমার কাটা খায়ে নুনের ছিটে দিচ্ছিস। আমি মরছি আমার জ্বালায়, আর তার মধ্যে তুই কিনা ফোড়ন কাটছিস। আজ তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। দেখ তোকে কি করি আমি। রিং 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 রিং। অম্ল বালুকা কি সাংঘাতিক গুরুদেব! আপনি আমাকে এই অম্ল বালুকা ছুঁড়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করছিলেন? হ্যাঁ, করেছিলাম, কিন্তু তুই বেঁচে গেলি। তবে এবার আর আমি তোকে বাঁচতে দেব না। আমি তোকে আজকে মেরেই ছাড়বো। ওরে বাবা রে, মরে গেলাম রে! গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। আপনি যে আজ এতটা খোঁজে খটাং হয়ে আছেন বুঝিনি, বিশ্বাস করুন। বুঝলে একটা কথাও আমি আপনাকে বলতাম না। দয়া করুন। না 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 না, তোর জন্য আর কোনো দয়া মায়া মমতা কিচ্ছু আমার মনে নেই। একে ওইদিকে ভোলা প্রতিবার আমাকে হারিয়ে দিচ্ছে, আমার সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করছে। আর এইদিকে তুই কিনা আমার সেবা করার নামে আমাকে যা নয় তাই বলছিস। না 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 না, এ আমি আর সহ্য করতে পারছি না। না! কেন এমন করছেন গুরুদেব? আপনার মুগুরের গায়ে এত বড় পাথরটা কেমন টুকরো টুকরো হয়ে গেল দেখুন। এই মুগুর যদি আমার ঘাড়ে পড়ে, আমার যে আর কোনো অস্তিত্বই থাকবে না। বেলচা করে চেঁচে তুলতে হবে। তাহলে তাই হবে, কিন্তু তোকে আমি ছাড়বো না। হতভাগা, তুই আমাকে বোকা বানাস? আমার সাথে চালাকি করিস? এত ক্ষমতা তোর? আজ তোর নিস্তার নেই। কালজয়ী তন্ত্র সাধক ভিমানী মহারাজের মুগুর চেপে ধরা স্পর্ধাকার। ওর দৃষ্টতা ক্ষমা করবেন ভিমানী মহারাজ। ও যা করেছে তা আমাকে রক্ষা করতেই করেছে। ও আমার পোষ্য জিন উৎকচ, আর আমি হলাম কুব্জ, আপনার পরম ভক্ত। ভক্ত? আমার আবার ভক্ত হয় কি করে? সে তো থাকে ওই শুভ শক্তির ধারক ঈশ্বরদের। আমার কাছে যে আপনি আমার ঈশ্বর গুরুদেব। আমি সেই ছোটবেলা থেকে আপনাকে মনে মনে নিজের গুরু মেনে এসেছি। আপনার কথাই লোক মুখে শুনে এসেছি। নিজেকে আমি আপনার ছায়াতলে রেখে আপনার মতোই শক্তিশালী এবং জ্ঞানী পুরুষ হিসেবে গড়তে চাই। আমার শিষ্য হতে চাস? এইভাবে চাইলেই ভিমানির শিষ্য হওয়া যায় না। তার জন্য যোগ্যতা লাগে, তার জন্য পরাক্রম লাগে, তার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। আমি আপনার কাছে সব পরীক্ষা দিতে প্রস্তুত গুরুদেব। তুই আর কি পরীক্ষা দিবি? তোর শরীরে আঘাত লাগার আগেই যখন তোর পোষ্য জিন এসে তোকে বাঁচিয়ে নিচ্ছে, তখন তোকে পরীক্ষা দিতে হলে তো সেই তোর হয়ে পরীক্ষা দিয়ে দেবে, তাই না? উৎকচ আমার পোষ্য বটে, কিন্তু আপনি চাইলে সে আমার পথে আসবে না। সে আমার যত কষ্টই হোক, সে গুরু শিষ্যর মাঝে কখনোই আসবে না। নেহাত উৎকচ আমার বাল্যকালের সঙ্গী, তাই আমি তাকে ফেলে আসতে পারিনি। আমি বলে এক শিষ্য হয়ে রোজ মরছি, প্রাণ হাতে নিয়ে ঘুরছি চারিদিকে, আর এই গুব্জ না গুব্জ কে? সে চেঁচে এসে গুরুদেবের শিষ্য হতে এসেছে। ওরে, এই ভুল করিসনি। একবার এই ভিমানির ফাঁদে পা দিলে আর কেঁদে কুল পাবি না।
আমাকে দেখ, পচা মাংস খেয়ে খেয়ে আর এই ছিটিয়াল সাধু সেবা করতে করতে হাড় মাস একেবারে কালি হয়ে গেছে আমার। বলুন প্রভু, কি পরীক্ষা নেবেন আপনি আমার মুক্তির? আপনার জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আচ্ছা বেশ, সেসব পরে হবে। এখন তুই এখান থেকে যা। আমার মাথার ঠিক নেই আজকে, আমি এখন কিছু ভাবতে পারছি না। আর এতদিনের আশা, এতদিনের স্বপ্ন সব একেবারে পণ্ড হয়ে যেতে বসেছে। আমি এখন এসব কিছুই ভাবতে চাই না। যা এখান থেকে। আপনার ভাবনা কি নিয়ে তা আমি জানি গুরুদেব। জানি? তাহলে বলতো আমার ভাবনা কি নিয়ে? আপনার ভাবনা ওই কৈলাসপুর নিয়ে। আপনি যেখানে আপনার আরাধ্যা দেবী কংসাবতীর মন্দির স্থাপন করতে চান, আপনি সেই রাজ্যকে অশুভ শক্তির জন্য স্বর্গ রাজ্য হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু তা আপনি করতে পারছেন না। তুই এ কথাও জানিস? সব যখন তুই জানিসই, তখন তো আর তোকে নতুন করে কিছু বলারই নেই। আমার জ্বালা যে কোথায়, কি জ্বালায় আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, তা তো আর তোর অজানা নয়। তাই বলছি, এখন এসব শিষ্যত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আপনার এই সমস্যার সমাধান করে দেই, তাহলে আপনার আর আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা থাকবে না তো? কত ক্ষমতা আমি প্রয়োগ করেছি, কত তাবর তাবর সব অশুভ শক্তির ধারকেরা সেখানে গিয়ে নিজেদের কেরামতি দেখাবার চেষ্টা করেছে, কিন্তু ওই ভোলা আর তার ভোলানাথের কারণে আমার সব গেছে, সব একেবারে পণ্ড হয়ে গেছে। আমার মতো এক সাধারণ মানুষের কূটনীতির উপর ভরসা করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনি আপনার রাজ্য পাবেন, আর ভোলাও সেখানে থাকবে না। এও কি সম্ভব? ভোলাকে ওই রাজ্যের লোক চোখের মনি করে রেখেছে। তাকে ওই রাজ্য থেকে সরানো কারুর পক্ষে সম্ভব নয়। কোনো শক্তি নেই যা কৈলাসপুর থেকে ভোলাকে সরাতে পারে। আছে গুরুদেব, সঠিক বুদ্ধির প্রয়োগে ওই ভোলা ওই রাজ্য থেকে সরে যেতে বাধ্য। আমি কথা দিচ্ছি, এবার আমি এমন চাল চালবো যে ও কৈলাসপুরের রাজা সহ সব রাজ্যবাসী মিলে ভোলাকে তাড়িয়ে ছাড়বে। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি যদি এই কাজ তুই করতে পারিস, তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, আমার সব জ্ঞান, সব বুদ্ধি, সব ক্ষমতা তোকে প্রদান করব। হ্যাঁ, এত ক্ষমতা প্রদান করব তোকে, এমন সাধক বানাবো তোকে যে সবাই তোকে দেখবে আর জয় জয়কার করবে। আপনি প্রস্তুত থাকুন গুরুদেব, আর আমাকে মাত্র 2 দিন সময় দিন। এই 2 দিনের মধ্যে আমি কৈলাসপুর থেকে ভোলাকে তাড়িয়ে তবে এখানে ফিরব। প্রণাম। সত্যি কি এই ছেলে পারবে? যাও উৎকচ, তোমায় ঠিক যেমন বলেছি তেমন ভাবেই এই রাজ্যে তাণ্ডব চালাও, কিন্তু খেয়াল রেখো, আজ তুমি কোনোভাবেই ওই ভোলার মুখোমুখি হবে না। যথাজ্ঞা। তোদের রাজ্যকে আমি ধ্বংস করে দেব। আমার নাম উৎকোচ। তোদের রাজ্যের রক্ষাকর্তা ওই ভোলা আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার আপনজনকে কেড়েছে। তাই এবার তার আপনজন হিসাবে তোদের জীবন আমি কেড়ে নেব। এই রাজ্যের সব শান্তি কেড়ে নেব আমি। এবার আসবো, আবার আসবো, আমি আবার ফিরে আসবো। একই মহাদেব, বাসুদেব, সহদেব, তোমাদের একই অবস্থা? এইভাবে কান্নাকাটি কেন করছো তোমরা? আমাদের সব শেষ হয়ে গেল রাজা মশাই। এক বিশাল দৈত্যাকার জিন আমাদের রাজ্যে এসেছিল কালকে। সে আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে। জমিতে যা ফসল ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে মহারাজ।
মাটির বাসনপত্র থেকে ধানের গোলা সব পুড়ে ছাই হয়ে গেছে মহারাজ। আমাদের ঘর বাড়িও সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি? কে এই জিন? সে এখানে আমাদের রাজ্যে এসে তাণ্ডব চালাচ্ছে কেন? তবে কি ওই ভিমানি আবার নতুন কোনো দূত পাঠালো আমাদের রাজ্যে? ভোলাকে খবর দাও, তার এই খবর জানা প্রয়োজন। হর হর মহাদেব। রাজামশাই, আমি এক শিব সাধক। এই পথ দিয়েই আমার সাধন ক্ষেত্র হিমালয়ের পথে যাচ্ছিলাম। হ্যাঁ মহারাজ, এই আমাদের রাজ্যের উপর দিয়ে যেতে গিয়ে তিনি আমাদের রাজ্যের উপর ঘোর বিপদ দেখে থমকে দাঁড়িয়েছিলেন। আমাকে আমার প্রহরীরা সেই খবর দেওয়ায় আমি ওনার সঙ্গে কথা বলি। তারপর উনি যা বললেন তাতে তো আমি শিউরে উঠলাম। সে কি? কিন্তু কেন? আমাদের রাজ্যের সঙ্গে সেই মরণ জিনের কি শত্রুতা? তার শত্রুতা আপনার বা আপনার এই রাজ্যের মানুষদের সঙ্গে নয়, তার শত্রুতা এই রাজ্যের কেবল একজনের সঙ্গে। সে একাধারে এই রাজ্যের রক্ষাকর্তা হিসেবে নিজেকে দাবি করে, অন্যদিকে সে নিজেই বারবার এই রাজ্যের বিপদের কারণ হয়। কে সে? কে এমন আছে আমাদের রাজ্যে? মহারাজ, উনি ভোলার কথা বলছেন। সত্যি তো, বারবার আমাদের রাজ্যে যে ভিমানি তার অশুভ শক্তির লোকজনদের পাঠায় তা তো ভোলার জন্যই। ও যেমন আমাদের রাজ্যকে রক্ষা করে, তেমন ওর জন্যই আমাদের রাজ্যকে যে বারবার বিপদে পড়তে হয়, এ কথা তো মিথ্যে নয়। মন্ত্রী, এ তুমি কি বলছো? ভোলা বারবার আমাদের রাজ্যকে বাঁচিয়ে এসেছে, সে আমাদের রাজ্যের ক্ষতি করতে চাইবে কেন? তাছাড়া তার উপর স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে, সে বারবার আমাদের রাজ্যের ভালো চেয়ে এসেছে। এ আপনার ভুল ধারণা মহারাজ। তার উপর ভোলানাথের কোনো আশীর্বাদ নেই, বরং তার উপর আছে অশুভ শক্তির কোপ। আর তাই তো বারবার তাকে এইভাবে বিপদে পড়তে হয়, সাথে বিপদে পড়তে হয় এই রাজ্যকে। এ কথা মিথ্যে। আমাদের ভোলার ওপর স্বয়ং ভোলেনাথের কৃপা আছে, এর সাক্ষী আমরা নিজে। নাও, তেঁ আসার আগেই তার পেঁড়া এসে হাজির। ওরা নাকি সাক্ষী। তোরা দৈব শক্তির কি বুঝিস রে, যে বলছিস ভোলার ওপর ভোলানাথের আশীর্বাদ আছে? এই কুব্জ মহারাজ কত পণ্ডিত মানুষ জানিস, তিনি যখন বলছেন তখন উনি যাই বলে থাকুন না কেন, আমাদের মনে হয় উনি আমাদের ভোলা দাদাকে না চিনে এইসব কথা বলেছেন। আমাদের ভোলা দাদা যে এই রাজ্যটাকে এত ভালোবাসে, সময়ে অসময়ে এই রাজ্যকে, রাজ্যের মানুষগুলোকে বাঁচাতে ছুটে যায়, সেই রাজ্যের ভালো চায় না? এ হতেই পারে না। বকুল, বকুল চুপ কর মা। ভোলা এই রাজ্যের খারাপ চায় তা কেউ বলছে না, কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ বিপদ যে ভোলার কারণেই ঘটে, এই কথা তো অস্বীকার করবার নয় মা। কাল রাতে আমাদের সঙ্গে যা ঘটলো তার ভরপাই কাকে করতে হবে? আমাদেরকেই তো। অথচ ভোলা যদি ওই উৎকট জিনের আপনজনদের না মারতো, তাহলে তো আমাদের গ্রামের অনিষ্ট করতে কেউ আসতো না, তাই না? বাবা, তুমিও এ কথা বলছো? তুমিও মানো যে ভোলা দাদার উপর ভোলানাথের আশীর্বাদ নেই? হ্যাঁ মানি, আজ অন্তত মানতে বাধ্য হচ্ছি। উৎকোচের যে প্রকোপ আমাদের গোটা গ্রামের ওপর, গোটা রাজ্যের ওপর এসে পড়েছে, তার কারণ কেবল ভোলা, এছাড়া আর কেউ নয়। কিন্তু বিশ্বাস করো মহাদেব কাকা, উৎকোচ নামের আমি কাউকে চিনিই না। তার ক্ষতি করা তো দূর, আমি আগে কোনোদিন এই উৎকোচ নামের কোনো জিন বা মানুষ দেখিনি পর্যন্ত। তাহলে কি ও এসে তোর নামে মিথ্যে বলে গেল? এমনি এমনি এসে আমাদের ক্ষতি করে গেল, তা তোর লাভই বা কি? দেখ ভোলা, আমরা মানছি তুই হয়তো নিজে ইচ্ছা করে ওর ক্ষতি করিসনি, কিন্তু হয়তো তোর কোনো ভুলে বা অজান্তেই এই ঘটনা ঘটেছে। ওর চোখে মুখে প্রতিশোধ নেবার ইচ্ছেটা আমরা সবাই দেখতে পেয়েছি। ও সত্যি এখানে এসেছে তোর উপর বদলা নিতে। কিন্তু এই কি করে সম্ভব? যাকে আমি চিনি না, জানি না, তার কোনো ক্ষতি আমি করতে যাবই বা কেন? ভিমানির কারণে এমনিতেই আমাদের রাজ্যে অশান্তির শেষ নেই, তার উপর আমি যে অন্যদের ক্ষতি করে আমার উপর, এই রাজ্যের উপর এই সংকট আসতে দেব কেন? কারণ অতি স্পষ্ট। ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ হয়ে থাকো যে তুমি অন্যের কথা ভাবো না পর্যন্ত। আমাদের ভোলা নিজের থেকেও বেশি অন্যদের জন্য বিপদে পড়ে। আর তাই তো এইবার গোটা রাজ্য ভোলার কারণেই বিপদে পড়েছে। আমরা এই জিনের হাত থেকে আমাদের রাজ্যকে উদ্ধার করব কিভাবে? উপায় তো একটাই,
ভোলাকে এই জিনের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে, তবে এই সমস্যার সমাধান, নইলে নয়। আর এই উৎকচের সামনে পড়লে ভোলার জীবন হানি পর্যন্ত ঘটতে পারে। মরতে আমি ভয় পাই না। আমি আমার এই রাজ্যের জন্য সব করতে পারি। বেশ, তার প্রমাণ পাওয়া যাবে কালই। কাল যখন ওই জিন আবার আসবে তোমার খোঁজে, তখন তুমি তার সামনে দাঁড়াও, লড়াই করো। দেখি তুমি তোমার নিজের ক্ষমতা বলে ওই জিনের সঙ্গে লড়াই করতে পারো কিনা। যদি না পারো, তাহলে পরাজয় স্বীকার করার সঙ্গে সঙ্গে তোমাকে এই গ্রাম ও রাজ্য ছাড়তে হবে। বলো, তুমি রাজি? অবশ্যই আমি রাজি। আমার ভোলে বাবার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি তিনি আমাদের রাজ্যের কোনো অনিষ্ট হতে দেবেন না। দেখি দেখি তবে কাল তোমার ভোলানাথ তোমার রক্ষা করতে পারে কিনা। ভোলা, এতদিনে আমি আমার মনের ভেতর জ্বলতে থাকা আগুনটাকে নেভাবো। বেশ, মেটাও তোমার প্রতিশোধ স্পৃহা। আমি প্রস্তুত। জয় ভোলানাথের জয়। দয়া করো বাবা, আমাকে আমাকে পথ দেখাও। জয় জয় ভোলানাথের জয়। দেখুন মহারাজ, আপনার রক্ষক কেমন মাটিতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। আমি বলছি শুনুন, ও এতদিন আপনাদের সবাইকে বোকা বানিয়ে এসেছে। ওর কাছে কোনো দৈব শক্তি নেই। বলিনি ভোলা হলো এই রাজ্যের সার্থক রক্ষক। জয় ভোলানাথের জয়। দূর দূর, আমার দ্বারা হবে না। এতগুলো ঢিল মারলাম গুলতি দিয়ে, কিন্তু একটাও আমার কাছে পৌঁছলোই না। আমপরা তো দূরে থাক। আরে বাবা, অত আতুপুতু করে গুলতে ছুড়লে ঢিল পৌঁছবে কি করে শুনি? একটু টেনে গায়ের জোর দিয়ে তো ঢিল ছুটতে হবে নাকি? আমার গায়ে তো জোর আছে, সব দিয়েই তো ছুটছি। যাচ্ছে না তো, আমি কি করব? তুই কি রে শিবু, ছেলে হয়েছিস অথচ গায়ে তোর একটুও জোর নেই।
বকুল হলে দেখতিস কেমন পটাপট আম পারতো গুলতি ছুঁড়ে। দে আমায়। না নন্দী, ওর যদি আম খাওয়ার হয় তাহলে ওই আম ওকেই পারতে হবে। কি করে পারবে, কত জোর লাগাবে সেটা ওর ব্যাপার, কিন্তু ওকেই পারতে হবে। আর শিবু, বকুল আম পারে ওর গায়ে তোর থেকে বেশি শক্তি আছে বলে নয়, ও আম পারতে পারে কারণ ও চায় আম পারতে, তাই। ছেলে বা মেয়ে নয়, আসল হলো মনের জোর আর ইচ্ছা। এই দুটো সঠিক থাকলে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমি তো সত্যি মন থেকে চাইছি আমটা পারতে, তাহলে কেন পারছি না? কারণ শুধু আমটা পারতে চাইলেই তো আর হবে না, তার জন্য তোমাকে তো পরিশ্রমও করতে হবে। যে পরিশ্রম বেশি করবে সে বেশি ভালো ফল পাবে। এ কথা ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই সমান গো। এই যে এতক্ষণে আসার সময় হয়েছে মহারানীর। আমরা যে তোকে তোর বাড়িতে ডাকতে গেলাম তখন তো খুব ব্যস্ততা দেখালি। কি করব নন্দী দাদা, আমার ওই মাসির ছেলে পিটকেল দাদা তো আজ সকালেই শহর থেকে সোজা আমাদের বাড়িতে এসে উঠলো। তার জন্য মা অনেক রান্না বান্না করছিল, তো তাই মাকে একটু সাহায্য করছিলাম। তার মানে তোদের বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে আজ, তাই না রে বকুল? ব্যাস শুরু হয়ে গেল তো। যা রান্না হয়েছে সব হয়েছে ওর দাদার জন্য। তোকে তো শঙ্করী কাকি এমনিতেই এত কিছু খাওয়ায় রে, ওর দাদার জন্য রান্না করলে সেটাও তোকে দিতে হবে। ও মা, আমি কি তাই বললাম নাকি? আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমি এই মাত্র মায়ের কথা অনুযায়ী তোমার জন্য মাছের কালিয়া আর আমের চাটনি সব গীতা কাকির কাছে দিয়ে এসেছি। তুমি রাত্রির বেলা খেও কেমন? দেখ কি কপাল তোর নন্দী, তুই যা খেতে চাইলি মুখ ফুটে বলার আগেই পেয়ে গেলি। আর আমি কখন থেকে একটা আম খেতে চাইছি, কিন্তু কিছুতেই সেটা খেতে পারছি না। কে বলেছে পারবে না? আমি পেরে দিচ্ছি। দেখ শিবু, তুই যেখানে ঢিল পৌঁছতেই পারছিলি না, বকুল সেখানে একবারেই ঢিল মেরে আম পেড়েও দিল। যা, এবার তোর আম তুই নিয়ে আয়। এ কে রে? লোকে গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে চাকা লাগায়, এ তো দেখছি নিজের জুতোতেই চাকা লাগিয়ে ঘুরছে। ও হলো আমার পিটকেল দাদা, মাসির ছেলে। আজ সকালে শহর থেকে এসেছে। আরে বাবা, তোমাদের একটু আগে বললাম না? হাই, আমি বিটকেল। ও কি খিটকেল নাম তোমার। কেন? না, আমাদের এদিকে এরকম অদ্ভুত নাম তো হয় না, তাই। হবে কি করে, এটা তো অজপাড়াগা। আমাদের শহরে সব এরকমই নাম হয়। যাই হোক, তোরা আম পারছিস তো? দাঁড়া, আমি পেড়ে দিচ্ছি। তা কি? তোরা দেখছি অনেক পিছিয়ে আছিস। এটাও চিনিস না? এটা হলো বন্দুক। তবে এতে বারুদের নয়, রাবারের গুলি ভরা আছে। তবে গুলি ছোটে খুব জোরে। এই আম গাছে মারলে দেখবি একটা নয়, সাথে সাথে আরো 2-4টে আম পড়ে যাবে। বাবা, একসাথে 4-5টা আম পারা যাবে? শুধু তাই নয় রে, এটা কোনো পশু পাখিদের গায়ে লাগলে তারা তো মরেই যাবে। চল, এখন আম পেড়ে দেখাই। আমি অনেক জিনিস দেখেছি, কিন্তু এরকম আধুনিক গুলতি এর আগে কোনো দিন দেখিনি। গুলতি? গুলতি নয় রে, গুলতি নয় রে, এটা বন্দুক। এর মধ্যে কার্তুজ ভরলেই এটা হয়ে যাবে একেবারে আসল বন্দুক। শুধু কোনো প্রাণীর শরীরে তা ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে তার একেবারে কাম তামাম। দাঁড়া, দেখাচ্ছি। এটা কি হলো? এই, কে তুই? কি নাম? ওই তো আমাদের ভোলা দাদা, এই কৈলাসপুরের রক্ষাকর্তা। ও তাই বুঝি। তা তুই ইট মেরে আমার গুলি ঘুরিয়ে দিলি যে? হ্যাঁ, আমি তো আর কৈলাসপুরের কোনো মানুষের ক্ষতি করছিলাম না, একটা পাখি মারছিলাম মাত্র। ওরাও তো আমাদের কৈলাসপুরেরই বাসিন্দা পিটকেল দাদা। এই কৈলাসপুর যতটা আমাদের ততটাই ওদেরও। এখানে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, তাই তোমার ওই যন্ত্রটা এখানে যারটার ওপর পরীক্ষা করা একেবারেই উচিত নয়। বেটাকে গ্রামের লোক এত তোল্লাই দেয় বলেই ও ধরাকে সরা জ্ঞান করে।
মুখে খালি চারটি জ্ঞানের বুলিয়া ওড়াচ্ছে। দাঁড়া, এবার তোকে আমি বোঝাচ্ছি কত ধানে কত চাল। জানবি শহরে থাকা ছেলের সঙ্গে পাঙ্গা নিলে কি ফল ভোগ করতে হয়। কি হলো গো, কি ভাবতে বসলে? আচ্ছা বিটকেল দাদা, তোমার এই জুতোর তলায় অমন চাকা লাগিয়ে হাঁটতে অসুবিধা হয় না? না না, একদম না, এ তো খুব সোজা, তোরাও পারবি, চেষ্টা করে দেখ। সত্যি পারবো? হ্যাঁ পারবি তো, এই তো দেখ না। হেরে দে নন্দী, আমার দ্বারা যেমন আম পাড়া হলো না, তোর দ্বারাও তেমন এই চাকা লাগানো জুতো পরে হাঁটা হবে না। তার চেয়ে তুই ছাড়। এমন করছিস যেন তুই খুব পারবি, পড়ে দেখ না। কেন পারবো না? এ আর এমন কি ব্যাপার? কিরে, খুব তো বলছিলি এই জুতো পরে হাঁটা কোনো ব্যাপারই না, এবার কি হলো? না গো নন্দী দাদা, এই জুতো পরে হাঁটার আলাদা কৌশল আছে। বিটকেল দাদা শহরে ওসব অভ্যেস করে, তাই তো পারে। আরে এই জুতো পরে আমি একদিনে নয়, মাসের পর মাস লেগেছে হাঁটতে। কিরে বলা, তুই একবার চেষ্টা করে দেখবি নাকি? না 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 না, আমি ওসব পরে হাঁটতে পারবো না। কেন পারবি না? আরে কিচ্ছু হবে না, এত ভয় পাস না, নে পড়। আমি ভয় পাচ্ছি না বিটকেল দাদা, আমি তো ওই জুতো পরে হাঁটার কৌশল জানি না, তাই ভাবছিলাম আগে শিখে নিই, তারপর পরবো। এই তো এতক্ষণে বেটাকে বাগে পেয়েছি। খুব এসেছিল শহুরে ছেলের সঙ্গে টেক্কা দিতে। এবার ওকে বোঝাবো আমার সঙ্গে টেক্কা নেওয়ার কি ফল। ওরা ভুল করেছে বলে তুইও করবি নাকি? বকুল তো আমায় বলেছে যে তোর মাথায় নাকি খুব বুদ্ধি। তাহলে নে নে নে, পড় পড়। এ বাবা, পড়ে গেলি? নে নে, ওঠ ওঠ। আসলে অভ্যেস নেই তো, শহুরে আদব কায়দা তোদের সবাইকে অনেক শিখতে হবে রে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি যতদিন আছি তোদের একটু একটু করে শিখিয়ে দেব। এখন চলি, বুঝলি? আমার ফল খাওয়ার সময় হয়ে গেছে। আবার ঠিকঠাক সময় খেতে হয়, না হলে শরীরটা তো ধরে রাখতে পারবো না। না ভোলা দাদা, তোমার খুব লেগেছে না? সব হয়েছে ওই বিটকেল দাদার জন্য। আরে না রে, এইটুকু পড়ে যাওয়ার জন্য কারোর লাগে নাকি? আর ও কি করলো? পড়ে তো গেলাম আমি। ওর তো তোকে না শিখিয়ে জোর করে পড়াবার কি দরকার ছিল? ঠিকই তো, তুই তো আমাদের মতো পড়তে চাসনি, পড়বি নাই বলছিলি। বিটকেল দাদা এটা করেছে ভোলা দাদাকে ছোট করার জন্য। ভোলা দাদা পড়ে যাওয়ার পর ওর মুখের হাসিটা আমি লক্ষ্য করেছি ভালো করে। ঠিক বলেছিস বকুল, আমিও এটা লক্ষ্য করেছিলাম। ছেলেটার কথাবার্তার ধরনটাই যেন কি রকম, যেন গ্রামের মানুষদেরকেও ধর্তব্যের মধ্যেই আনে না। আমার মন বলছে বকুল, তোর এই দাদার জন্য আমাদের বিপদে পড়তে হবে। এসব কি ভাবছিস বলতো তোরা? তোর বিটকেল দাদা আমাকে নিচু দেখাতে এসব করবে কেন? আমি কি ওর শত্রু নাকি? সে তুমি মনে না করলেও ও হয়তো তোমায় তাই ভাবছে। যাক, এখন বাড়ি চলো তো সবাই। বাঘ, বাঘ, গ্রামে বাঘ ঢুকেছে, বাঘ পালাও, বাঘ, বাঘ। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের জঙ্গলে একটা বাঘ এসে আস্তানা গেড়েছে। তাকে না তাড়ানো পর্যন্ত সমস্ত রাজ্যবাসীকে জানানো হচ্ছে কেউ যেন জঙ্গলের দিকে না যায়। ওই স্থান
এখন সাধারণের জন্য মারাত্মক বিপজ্জনক। আর সূর্য ডোবার পর কেউ নিজের বাড়ি থেকে একদম বেরোবে না। শোনো শোনো শোনো, রাজ্যে বাঘ ঢুকেছে। আরে বকুল, ওটা তোর বিটকেল দাদা না? তাই তো মনে হচ্ছে। বিটকেল দাদা, তুমি একা একা কোথায় যাচ্ছ গো? আসলে তুই বাড়িতে নেই, সারাদিন তো বাড়িতে একাই কাটালাম, তাই ভাবছি তোদের গ্রামটা একটু ঘুরে আসি। শহরে তো এই মাঠ, পুকুর, গাছ এসব কিছু দেখাই যায় না, তাই ভাবলাম। তুমি আমাদের গ্রাম ঘুরতে যাচ্ছ, তাও একা? তোমার কি সাহস গো? কেন, এতে সাহসের কি আছে? আমার কি পা নেই নাকি আমি কচি খোকা যে হারিয়ে যাব? আরে না, সেজন্য নয়, আসলে গ্রামে যে বাঘ বেরিয়েছে সে কথা শোনোনি? তো আমি কি করব? বাঘ ঘুরবে বাঘের মতো, আমি ঘুরবো আমার মতো। আমি সব বাঘটাকে ভয় পাই না, বুঝেছিস তো? তাছাড়া আমার কাছে যখন এই বন্দুক আছে, তখন বাঘ আমার কাছে এলে তাকে আর বেঁচে ফিরতে হবে না। হ্যাঁ, সে তোমার কাছে যতই থাকুক, এভাবে একা একা যাওয়া তোমার ঠিক না বিটকেল দাদা। বনের বাঘকে তো তুমি চেনো না, তারা যেমন হিংস্র হয় ততটাই ক্ষিপ্র আর ভয়ঙ্কর হয়। তাদের সামনে পড়লে ভোলানাথের কৃপা ছাড়া কেউ তোমায় বাঁচাতে পারবে না। ও আমার সামনে এলে আমি বুঝে নেবো। হ্যাঁ, তোরাও তো চিন্তা করিস না আমাকে নিয়ে। হ্যাঁ, চলি রে বকুল। সন্ধে করো না কিন্তু, সন্ধ্যের পর কাউকে বাইরে থাকতে বারণ করেছেন রাজামশাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোর কিন্তু তোর দাদাকে আটকানো উচিত ছিল বকুল। ও শহর থেকে এসেছে, গ্রামের বন্য পশুদের ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ও তো আর জানে না। আমি কি করব? তোমরা সবাই তো বলে দেখলে, ও কি শুনলো? আমি বেশি বললেও ও শুনতো না। তার চেয়ে যাক না, পড়ুক বাঘের মুখে, বুঝবে। খবরদার বকুল, এমন কথা যেন তোর মুখে আর না শুনি। বাঘ কি কোনো মজা করার বিষয় রে? এ কি সার্কাসের বাঘ নাকি? সে তো তুমি আমি জানি, কিন্তু যার বোঝার কথা সে যদি না বোঝে, তুমি আমি কি করব বলো তো? এখন চলো, আনন্দি কাকির কাছে চলো তো, খুব খিদে পেয়েছে আমার। আহ কাকি, তোমার মুড়ি মাখার হাতটা দিন দিন খোলতাই হয়ে যাচ্ছে। মারবো চর, খালি পাকা পাকা কথা। তোর ভালো লেগেছে মুড়ি মাখা? আর একটু নিবি? খাওয়ার জিনিসে যে আমি না করি না, এই কথা তো তুমি জানোই। ওই ওই খাওয়াই তোর কাল হবে নন্দী। দিন দিন খাচ্ছিস আর ভুলছিস। তা তোর কি রে, বাজে না বকে খেতে দে। কি হলো মা? তুমি এখন এখানে? এখনো তো বেশি রাত হয়নি। তুমি কি আমায় ডাকতে এসেছো? ডাকতে এসেছি ঠিকই, তবে বাড়ি যাওয়ার জন্য নয়। তবে কি হয়েছে তোমার শঙ্করী? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর বলো না আনন্দি দিদি, শহর থেকে আমার বোনের ছেলেটা এসেছে বললাম না, সেই দুপুর বেলা গেল গ্রাম ঘুরতে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো ও ফেরেনি। সে কি, গ্রামে যে বাঘ বেরিয়েছে? আজ সকালেই তো ঘোষণা করছিল কাউকে বাইরে না বেরোতে। সেটাই তো চিন্তার গো, ছেলেটাকে কত করে বললাম যে যাস না, কিন্তু কিছুতেই আমার কোনো কথা শুনলো না। তুমি চিন্তা করো না শঙ্করী কাকি, আমি এক্ষুনি গিয়ে দেখছি। না না, তুমি একা না। আমার দাদা যখন ভুল করেছে তখন আমাকেও তো যেতে হবে। তোরা দুজন যাবি আর আমি কি এখানে বসে থাকবো নাকি? আমিও যাব। বাঘ বেরিয়েছে তো। আচ্ছা ঠিক আছে, তোরা যখন যাচ্ছিস আমিও যাব। এই নিয়ে আটবার আমি একই জায়গাতে ফিরে এলাম। আমি বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছি। কি হবে এখন? ওরে বাবা রে, বাঘ!
ওরে বাবা রে, বাঘ! ভোলা, তুই উঠে যা, নইলে ও তোকে শেষ করে দেবে। না মহেশ, তুই ওর সঙ্গে দৌড়ে পারবি না, ও তোকে আক্রমণ করবে। তুই যা এখান থেকে, যা বলছি। কিন্তু বলছি তো যা, আমি বুঝে নিচ্ছি। বাঘ! বাঘ! এই বাঘ ওর পায়ের কাছে কেন? ভোলা, তুই ওকে মেরে ফেলেছিস বুঝি? না না, আমি কোনো নিরীহ প্রাণীকে মারি না, ও অজ্ঞান হয়ে গেছে। অত বড় বাঘটাকে তুই অজ্ঞান করে ফেললি? আমি তোকে চিনতে ভুল করেছিলাম ভাই। সত্যি তুই অসাধ্য সাধন করতে পারিস। ওই জন্যই তো বলে ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় ভোলানাথের জয়। জয় মহারাজ নরেন্দ্রের জয়, জয় মহারাজ নরেন্দ্রের জয়। না, আজ আর আমার জয়ধ্বনি তোমরা দিও না। জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে চলো আমার সঙ্গে বলো, জয় ভোলার জয়, জয় ভোলার জয়। জয় ভোলা, জয় জয় ভোলা। ভোলা। সত্যি ভোলা, তুমি না থাকলে আজ আমার রাজ্য ও রাজ্যবাসী এই বিপদ থেকে কিছুতেই উদ্ধার হতো না। না মহারাজ, এই তো আমার কর্তব্য ছিল। সত্যি আজ আমি বড় নিশ্চিন্ত এই জেনে যে তুমি আর তোমার বন্ধুরা যতদিন আমার রাজ্যে আছো আমাদের ওপর কোনো বিপদকে তুমি ছুঁতে দেবে না। জয় ভোলানাথের